বেরামপুর গ্রামের সেই অদ্ভুত রহস্যের কথা ভাবলে আজও গায়ে কাটা দেয়। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা ঠিক সেটাই ব্যবচ্ছেদ করতে চলেছি। একদিকে বহু পুরনো এক অভিশাপের অন্ধকার গল্প, আর ঠিক তার বিপরীতে আধুনিক বিজ্ঞানের এক মরিয়া খোঁজ। চলুন সরাসরি এই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। বাম বাম বুশ, বাম বাম বুশ শব্দটা শুনলেই কেমন যেন একটা গা ছুমছুমে ব্যাপার তৈরি হয়। শতাব্দী প্রাচীন একঘেয়ে অদ্ভুত মন্ত্রটা কিন্তু আজও বেরামপুরের বাতাসে ভেসে বেড়ায়। এটা শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, এটা আসলে এক চরম অতিপ্রাকৃত আতঙ্কের সিগন্যাল। একটা পুরনো ট্র্যাজেডি কিভাবে আজকের দিনের একটা বৈজ্ঞানিক অভিযানের সাথে জুড়ে যায়, সেটাই কিন্তু এই গল্পের আসল টুইস্ট। শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, বেরামপুরের অভিশাপ। গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে প্রায় 400 বছর আগে, মধ্যপ্রদেশের একটা চমৎকার উপত্যকায়। আর এখানেই এন্ট্রেন্স হয় নিশির মোলর। জিনিসটা আসলে কি? এরা হলো 4 জন অতিকায় ভয়ঙ্কর সত্তা। প্রতি শনিবার রাতে তারা কাঁধে একটা কফিন নিয়ে পুরো গ্রাম চক্কর দেয়। আর এদের সবচেয়ে ভয়ানক দিকটা কি? এদের দিকে একবার তাকালেই ব্যাস, নিশ্চিত মৃত্যু। গ্রামের বয়স্করা তো এদের দিকে ভুল করে তাকাতে একেবারে কড়া নিষেধ করে দিয়েছেন। 400 বছর আগের একটা ঘটনা একটু খেয়াল করলেই দেখা যায়। মদন নামের এক যুবক বাবার কড়া নিষেধ সত্ত্বেও শনিবার রাতে বাইরে বেরিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ তার কানে আসে ভারী পায়ের শব্দ আর সে হাড় হিম করা মন্ত্র। আর তার রেজাল্ট, পরের দিন সকালেই একটা বটগাছের নিচে মদনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাটা কিন্তু একটা ব্যাপার একদম পরিষ্কার করে দেয়, এই দানবরা সত্যিই আছে, আর তারা কোনো সাক্ষী আস্ত রাখে না। এবার আসা যাক দ্বিতীয় অংশে, গোপন সবুজ অমৃত। সোজা 400 বছর পার করে আমরা চলে আসছি একদম আজকের দিনের দিল্লিতে। আর এখানেই প্রাচীন এই মিথের সাথে মিশে যাচ্ছে বিজ্ঞানের ফর্মুলা। বর্তমানের ঘটনাগুলো পরপর সাজালে দেখা যাবে মেঘনা নামের একজন ল্যাব ওয়ার্কার ক্রমাগত একটা অন্ধকার জঙ্গল আর এক বিশাল পাখির স্বপ্ন দেখছে। এদিকে সকাল 9টা বাজতে না বাজতেই মেঘনা আর তার কলিগ ঈশিতার ওপর তাদের প্রফেসর সাংঘাতিক চাপ দিচ্ছেন একটা কেমিক্যাল অ্যান্টিডোট বানানোর জন্য। ঠিক সেই দিনই ঈশিতা হঠাৎ করে একটা প্রাচীন বই খুঁজে পায়। আর আশ্চর্যের বিষয় হলো, বইটার বর্ণনার সাথে মেঘনার স্বপ্নের হুবহু মিল। এখানেই গল্পে আসে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা, মৃত্যুঞ্জয় অমৃত। লোককথায় বলা হয়েছে এটা নাকি অমরত্বের সুধা, যা পূর্ণিমার রাতে একটা নির্দিষ্ট গাছ থেকে সবুজ তরল হিসাবে ঝরে পড়ে। ঈশিতার পাওয়া বইয়ের এই তথ্যটা মেঘনার স্বপ্নে দেখা গাছ আর সেই সবুজ জলের সাথে একেবারে পারফেক্টলি ম্যাচ করে যায়। আর এটাই কিন্তু তাদের এই রহস্যের পেছনে ছোটার আসল বৈজ্ঞানিক মোটিভেশন। 3 নম্বর অংশ, গ্রামে প্রবেশ। এই মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজেই গবেষক দুজন একাডেমিক স্টাডির নাম করে সোজাসুজি চলে আসে বেরামপুরে। আর এখান থেকেই শুরু হয় আসল সংঘাত। এই পয়েন্টে এসে লোকাল মানুষ আর শহরের এই দুই মেয়ের চিন্তাভাবনার পার্থক্যটা খেয়াল করার মতো। গ্রামের মানুষের কাছে হঠাৎ শুরু হওয়া ঝড় মানেই হলো আসন্ন কোনো বড় বিপদের সিগন্যাল, কিন্তু শহরের মেয়ে দুটোর দৃষ্টিকোণ থেকে এটা জাস্ট একটা সাধারণ আবহাওয়া পরিবর্তন। কালো মেঘ আর ঝোড়ো হাওয়া দেখে তারা নিতান্তই বৈজ্ঞানিক কৌতূহল দেখাচ্ছে। এই কন্ট্রাস্টটা কিন্তু দারুণ। তবে একটা জিনিস কিন্তু সেফ কাকতালীয় বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। ওই দুই গবেষক গ্রামের প্রধানের বাড়িতে পা রাখার ঠিক পর মুহূর্তেই মন্দিরের প্রদীপগুলো দোপ করে নিভে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার হতে পারে না, তাই না? বরং এটা একটা ক্লিয়ার অ্যালার্ম যে কোনো এক অতি প্রাকৃত শক্তি অলরেডি জেগে উঠেছে। এরপর 4 নম্বর অংশ, মাঝরাতের রাজপ্রাসাদে। গ্রামের প্রধানের ছেলে অনুজকে গাইড বানিয়ে মেয়েরা ঠিক মাঝরাতে একটা পুরনো ধ্বংসাবশেষ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ে। রাজা সুরজভানের ওই 400 বছরের পুরনো প্রাসাদে ঢুকতেই একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। মেঘনার মধ্যে সাংঘাতিক লেভেলের একটা দেজা ভিউ কাজ করতে শুরু করে। মনে হতে থাকে প্রাসাদের ভেতরের প্রতিটি কোণা তার ভীষণ চেনা। এর ওপর একদম ফাঁকা করিডোরে হঠাৎ করেই ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। একবার ভাবা যাক, যে জায়গায় মেঘনা আগে কোনোদিন আসেনি সেটা তার এত চেনা লাগছে কিভাবে। টেনশনটা এখানেই জমে ওঠে। 5 নম্বর অংশ, নিশির মোলর জাগরণ। মেয়েরা যখন প্রাসাদের ভেতরে ঘুরছে, ঠিক সেই একই সময়ে জঙ্গলের ঠিক ধারে বহু প্রাচীন এক আতঙ্ক আবার নতুন করে জেগে উঠছে। ঘটনাগুলো যেন একেবারে রোলার কোস্টারের মতো এগোচ্ছে। প্রথম ধাপে সেই পরিচিত মন্ত্র শুনে গ্রামের প্রধান আর পূজারী রীতিমতো লাফিয়ে ওঠেন। দ্বিতীয় ধাপে জুয়ারির সম্পদ আর কোপ্তাতো ভয়ে পাথর হয়ে যায়, কারণ নিশির মোলো সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছিল। এরপর তৃতীয় ধাপে ঘটে যায় সেই আসল ঘটনা। দানবদের কাঁধের সেই রহস্যময় কফিনটা হঠাৎ করে খুলে যায়। আর 4 নম্বর ধাপে এক হাড়হিম করা চিৎকার পুরো গ্রামের রাতের নিস্তব্ধতা চিরে ফেলে। ভয় আর কৌতূহল দুটোই এই পয়েন্টে এসে চরম মাত্রায় পৌঁছায়। এবার আসা যাক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনে, 6 নম্বর অংশ, বেরামপুরের অমীমাংসিত প্রশ্নাবলী। এতগুলো অবিশ্বাস্য ঘটনার পর যে বিশাল বড় প্রশ্নগুলো সামনে এসে দাঁড়ায়, এবার সেগুলো একটু লিস্ট করা যাক। এই পুরো রহস্যের জালে বেশ কয়েকটা বড়সড় গ্যাপ রয়ে গেছে। 1 নম্বর, নিশির মোলো যে কফিনটা বয়ে নিয়ে বেড়াচ্ছে তার ভেতরে আসলে কে বা কি আছে। 2 নম্বর, রাজা সুরজভানের প্রাসাদের সাথে মেঘনার অতীতের বা বলা যায় পূর্বজন্মের কি কানেকশন।
3 নম্বর, নিশির মোলো ঠিক সেই রাতেই কেন জেগে উঠল যেদিন ওই মেয়েরা গ্রামে পা রাখল। 4 নম্বর, মেঘনার স্বপ্নে দেখা ওই বিশাল পাখিটা কি আদৌ কোনো রক্ষক নাকি সে নিজেই একটা বিপদ। আর সবচেয়ে বড় কথা, প্রাসাদের সেই বন্ধ দরজাটা কে খুলল যা দেখে মেয়েরা আর অনুজ ওইভাবে চমকে গিয়েছিল। আর সবশেষে একটা মারাত্মক প্যারাডক্স কিন্তু থেকেই যাচ্ছে। যদি নিশিরমোলকের চোখের দেখা দেখলেই মানুষের সাথে সাথে মৃত্যু হয়, তাহলে এই মৃত্যুঞ্জয় অমৃত বা অমরত্বের সুধার আসল সত্যিটা উদ্ঘাটন করার জন্য কেউ বেঁচে থাকবে কিভাবে? এই একটা প্রশ্নই ব্যারামপুরের পুরো গল্প আর ওই কফিন বহনকারী দানবদের রহস্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এই অমীমাংসিত প্রশ্নগুলোই আরও গভীরে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ আপাতত এখানেই শেষ করছি। আশা করছি এই অদ্ভুত রহস্যগুলো নতুন কিছু ভাবতে সাহায্য করবে।